প্রোডাক্ট যদি শূন্য হয়, জি স্যার, ইনার প্রোডাক্ট যখন শূন্য। দুইটা ভেক্টরের যদি ইনার প্রোডাক্ট, ধরো এম পারপেন্ডিকুলার টু এন, যদি এটা লেখা থাকে তাহলে আমরা বুঝবো যে এম এবং এন এর ইনার প্রোডাক্ট নিলে কত আসবে? জিরো আসবে। এখানে এম এবং এন কিন্তু দুইটা সেট, ঠিক আছে? এবং তারা যদি লম্ব হয় তাদের মধ্যে শুধুমাত্র জিরোটা কমন উপাদান হবে, এইগুলো মনে রাখতে হবে তোমাদেরকে, ঠিক আছে? লম্ব হলে কি হয়, আর তাদের ইনার প্রোডাক্টটা কত হয় সেটা মনে রাখতে হবে, ঠিক আছে? ওকে। আর আরেকটা হচ্ছে আহ, আমাদের মনে রাখতে হবে অর্থোগোনাল সেট। অর্থোগোনাল সেট, অর্থোগোনাল সেট মানে লম্ব সেট, এবং তাদেরকে কিভাবে লিখতে হয় এই যে দেখো, এই আজকে এই জিনিসগুলো মনে রাখতে হবে। যেমন ধরো আহ এই যে অর্থোগোনাল, মনে করো আমার কাছে আমার কাছে যদি এ সেট থাকে, এ সেটের উপর লম্ব যদি বি হয়, তাহলে এ এবং বি এর কমন উপাদান শুধু জিরো হবে, এটা তো জানাই আছে নাকি? আরেকটা জিনিস হচ্ছে, যদি কেউ এরকম লেখা থাকে এক্স এর অর্থগোনাল, মানে হচ্ছে এক্স এর উপর লম্ব সেট কোনটা সেটা, যেমন ধরো এম এবং এন যে যে পরস্পর লম্ব এরকম না, তাহলে এম এবং এন হচ্ছে অর্থগোনাল, তাহলে এম এর অর্থগোনাল যদি লিখি, এম এর অর্থগোনাল মানে হচ্ছে এন, অথবা এন এর অর্থগোনাল মানে হচ্ছে এম। এখন এক্স এর অর্থগোনাল কে, এক্স এর অর্থগোনাল হচ্ছে জিরো, কারণ এক্স এর যে কোনো উপাদানের সাথে জিরো এর যদি ইনার প্রোডাক্ট করো তাহলে কি আসবে? এক্স এর যে কোনো উপাদানের সাথে জিরো এর ইনার প্রোডাক্ট করলে কত আসবে? জিরো আসবে। সেজন্য এক্স এর অর্থগোনাল সেট হচ্ছে জিরো। ঠিক একই রকম জিরো এর অর্থগোনাল সেট কত হবে? এক্স হবে। এটা মনে থাকে যেন, এই দুইটা টপিক মনে থাকে যেন, এক্স এর অর্থগোনাল কে আর জিরো এর অর্থগোনাল কে, সেটা মনে রাখতে হবে, ঠিক আছে? আর অর্থগোনাল কমপ্লিমেন্ট, এই যে অর্থগোনাল কমপ্লিমেন্টকে আমরা এটা দ্বারা লিখতে পারি, ঠিক আছে? অর্থগোনাল কমপ্লিমেন্ট মানে বোঝা গেছে তো, এই যে অর্থগোনাল যারা, যেমন ধরো এ সেটের উপর লম্ব ভেক্টরের সেটকে বলা হয় সেটের লম্ব সেট। মনে করো এ আর বি, যদি দুইটা সেটের প্রতিটা উপাদান যদি ইনার প্রোডাক্ট করে জিরো পাওয়া যায়, তাহলে বি হবে এ এর অর্থগোনাল, এগুলো মনে রাখতে হবে। আর একটা জিনিস হচ্ছে ডিরেক্ট সাম। এই যে ডিরেক্ট সাম, ডিরেক্ট সাম কি? এক্স এর দুইটা উপজগৎ এম এবং এন, এম এবং এন যদি পরস্পর লম্ব হয় এবং তাদের সমষ্টিকে বলা হবে অর্থগোনাল সাম। আর ডিরেক্ট সাম হচ্ছে অর্থগোনাল হতে হবে, আবার এক্স ওয়াই, এক্স ইকুয়াল টু ওয়াই জেড আকারে যদি লেখা যায় তাহলে সে তার হচ্ছে ডিরেক্ট সাম। আর ডিরেক্ট সামকে আমরা এইভাবে লিখতে পারবো, এক্স ইকুয়াল টু ওয়াই ডিরেক্ট সাম অফ জেড। অর্থাৎ ওয়াই এবং জেড এর দুইটা উপাদানকে আমরা যদি এক্স এর মাধ্যমে প্রকাশ করতে পারি তাহলে ডিরেক্ট সাম, এটা লিনিয়ার কম্বিনেশনের মতো। আর প্রজেকশন যদি হয় তাহলে কি হবে? এই আকারে প্রকাশ করা যাবে এবং একজন আরেকজনের উপর লম্ব, তখনই তাকে বলা হয় প্রজেকশন। এই তিনটা জিনিস জানা থাকতে হবে। আমরা শুরু করে দিতে পারি আমাদের মূল প্রমাণগুলো, ঠিক আছে? তাহলে আমাদের মূল প্রমাণটা হচ্ছে এই যে এটা। ওকে, এটা মিটিয়ে ফেলি আমি। কালকে এটার অর্ধেক পরে পরে বাদ দিয়ে দিছিলাম, নেটের কারণে সমস্যা ছিল, আজকে আবার নতুন করে শুরু করছি, সেজন্য কালকে আর ভিডিওটা দেইনি। আজকে এই পুরো ভিডিওটা রেকর্ড হচ্ছে, এটা দিয়ে দিব, হ্যাঁ? ওকে। ওকে, তাহলে দেখো, তোমার কাছে এক্স এর, এক্স হচ্ছে একটা হিলবার্ট জগৎ, এক্স হচ্ছে একটা হিলবার্ট জগৎ, এবং তার দুইটা উপসেট হচ্ছে এম এবং এন, ঠিক আছে? এবং এম এবং এন তারা হচ্ছে পরস্পরের উপর লম্ব। তাহলে এম প্লাস এন যে নতুন সেটটা হবে সেটাকে আমরা এক্স প্লাস ওয়াই আকারে লিখবো, যেখানে এক্স থাকবে এম এর সদস্য, ওয়াই থাকবে এন এর সদস্য। এটা প্রমাণ করতে হবে, এবং এটা হচ্ছে বদ্ধ উপজগৎ হবে, ঠিক আছে? ওকে, তাহলে দেখো আমরা শুরু করবো এইভাবে। ধরি
দেখো প্রশ্নে কিন্তু বলছে এম এবং এন এক্স এর বদ্ধ উপজগৎ। প্রশ্নে বলে দিছে এম নিজে বদ্ধ, এম এন নিজে বদ্ধ, এম এবং এন দুইজনই এক্স এর উপসেট এবং তারা হচ্ছে ক্লোজড। ঠিক আছে, তাহলে তাদের যোগফলও ক্লোজড হবে এবং তাদের যোগফলও কি হবে, উপজগৎ হবে। এম এবং এন যেহেতু উপজগৎ, তাইলে এম প্লাস এনও উপজগৎ হবে। এখন প্রমাণ করতে হবে যে সে হচ্ছে বদ্ধ, মানে ক্লোজড। তাহলে ধরলাম কি, ধরি জেড এম এন এর একটি লিমিট বিন্দু। এখন লিমিট বিন্দু কখন হবে, লিমিট বিন্দু মানে অভিসারী হওয়া। এটা কখন হবে, যখন এম এন এর সদস্যগুলার একটা সিরিজ, যেটাকে জেড এন বা অনুক্রম, যেটাকে এইরকম লেখা হবে, যেটা কি হবে, একটা নির্দিষ্ট বিন্দুর দিকে জেড এন এর মান যদি একটা নির্দিষ্ট বিন্দুর দিকে ধাবিত হয়, তখন তাকে বলা হবে অভিসারী। তাহলে আমরা কি লিখলাম, এবং যে বিন্দুর দিকে ধাবিত হবে, ধরো জেড এন জেড এর দিকে ধাবিত হলো, তাহলে জেড হচ্ছে তার লিমিট। তাহলে আমরা ধরি জেড এম এন এর একটি লিমিট বিন্দু, তাইলে এম এন এর লিমিট বিন্দু আমি বললাম হচ্ছে জেড, অর্থাৎ এম এন এর সকল সদস্য কার দিকে ধাবিত হয়, জেড এর দিকে ধাবিত হয়। তখন আমি কি করলাম, এম এন এর একটি অনুক্রম নিলাম জেড এন। এখন যেহেতু তার লিমিট আছে, তার মানে জেড এন হচ্ছে অভিসারী। যে অভিসারী সে কৌশি অনুক্রম, যে অভিসারী হবে সে কৌশি অনুক্রম। আবার প্রশ্নে বলছে যে এম এবং এন হচ্ছে লম্ব। আমরা জানি যে লম্ব হলে তাদের মধ্যে কমন উপাদান কত, এন, শূন্য, তাদের মধ্যে কমন উপাদান হচ্ছে শূন্য। তাহলে আমি কি করলাম, ধরি জেড এন এম প্লাস এন এর সদস্য। এটা তো আমরা জানি, কারণ এম এন এর সিকোয়েন্স ধরছি জেড এন, এম এন এর সিকোয়েন্স ধরছি জেড এন, তার মানে এম এন এর সকল সদস্যের মধ্যে কিছু সংখ্যক সদস্যকে নিয়ে আমি একটা সিকোয়েন্সের নাম দিছি জেড এন। তাহলে জেড এন অবশ্যই এম এন এর ভিতরে থাকবে। এখন এই যে জেডেন, তাকে এক্সএন প্লাস ওয়াইএন আকারে অনন্য ভাবে প্রকাশ করা যাবে। অনন্য মানে মানে ইউনিক আকারে প্রকাশ করা যাবে, অর্থাৎ একটি উপায়ে প্রকাশ করা যাবে। এখন খেয়াল করো, আমি যেহেতু জেডেন হচ্ছে কষি অনুক্রম, তাহলে তার দুইটা বিন্দু এন এবং এম এর জন্য, ঠিক আছে, এন এবং এন ন্যাচারাল নাম্বারের জন্য থাকবে কি, এক্স এন থাকবে, এক্স এম থাকবে। তারা দুইজন থাকলে তাদের বিয়োগফলও থাকবে, ওয়াই এন থাকবে, আর ওয়াই এম এর বিয়োগফলও থাকবে। ঠিক আছে, তাহলে এক্স এক্স এম মাইনাস এক্স এন, ওয়াই এম মাইনাস ওয়াই এন পিথাগোরাসের সূত্র হতে পাই। যেহেতু তাদেরকে যোগফল আকারে লেখা গেছে, তাহলে আমরা দিতে পারি জেড এন এর জন্য এরকম স্কোয়ার আকারে লিখতে পারবো। জেড এন এর জন্য যদি আমরা লিখি, তাহলে আমরা লিখবো এইভাবে। এম এন যেহেতু দুইটা উপাদান, তাহলে জেড এন এর জন্য দুইটা উপাদান হবে জেড এম, আরেকটা হবে কত, জেড এন। এম এন যেহেতু দুইটা মানের জন্য, এক্স এর মান দুইটা পাচ্ছি, ওয়াই এর মান দুইটা পাচ্ছি, তাহলে জেড এর মানও দুইটা পাবো, এবং সেই দুইটা মানকে আমরা নাম দিলাম কত, একজনের নাম দিলাম জেড এম, আর একটার নাম দিলাম জেড এন। তাহলে তাদের স্কয়ার সমান আমি দিতে পারি এক্স এম মাইনাস এক্স এন এর স্কয়ার, তারপরে ওয়াই এম মাইনাস ওয়াই এন এর স্কোয়ার, পিথাগোরাসের সূত্র অনুসারে। পিথাগোরাসের সূত্র অনুসারে কি, একজনের বর্গ অপর দুইবার বর্গের সমষ্টির সমান, জানা আছে। এখন স্কোয়ারকে আমরা নর্ম আকারে লিখি, জেড এম মাইনাস জেড এন এর স্কোয়ারের নর্ম সমান। এখন এটার আমরা এই যে এক্স এম প্লাস ওয়াই এম দিয়ে দেই, মাইনাস এক্স এন মাইনাস ওয়াই এন প্লাস ওয়াই এন, এটা স্কোয়ার দিয়ে দিলাম, নর্মের স্কোয়ার দিয়ে দিলাম, নর্মের স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে দুইটাকে আলাদা করে লিখি। আমরা জানি যে এ প্লাস বি এর মডুলাস হচ্ছে মুড এ মুড বি। স্যার, তার, জি, এই লাইন থেকে এই লাইন। জি স্যার, এটা তো স্যার দুয়াটার উপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মতো যদি থাকে স্যার, দুয়াটার আলগা ভাবে স্কোয়ার দেওয়া যায়? ওকে, না না, এটা হচ্ছে কি,
আমরা যখন সে পিথাগোরাসের উপপাদ্যটা যখন সে মানবে, ঠিক আছে, তখন তাদের এই যে দুইজনের যে বিয়োগের যে, এটা তো পিথাগোরাসের সূত্র, এটার বিয়োগ জি স্যার। ফলেরটাও এইভাবে আমরা লিখতে পারবো আর কি। ঠিক আছে, এটা তোমার মনে রাখা লাগবে, এটার উপর ভিত্তি করে আমরা এটাকে এইভাবে লিখবো। ঠিক আছে, উপাদান দুটি বিয়োগের স্কয়ারের সমান। কারণ আমি জানি যে জেড এম সমান কত, এক্স এম প্লাস ওয়াই এম। জেড এন সমান কত, এক্স এন প্লাস এক্স। ওয়াই এন লেখা যায়। কারণ জেড এন কে তো আমরা এইভাবে প্রকাশ করতে পারি নাকি? তাহলে জেড এন এর বদলে আমি যদি জেড এম দেই তাহলে এইভাবে লিখতে পারি। এখন আমি কি করলাম, জেড এম মাইনাস জেড এন এর নর্ম দিলাম, নর্মের স্কোয়ার দিলাম, তাহলে কি হবে? প্রথমে জেড এম এর মান বসাও, জেড এম এর মান কত, এক্স এম প্লাস ওয়াই এম মাইনাস এক্স এন প্লাস ওয়াই এন এর নর্মের স্কোয়ার লেখা যাবে। ওইটাই লিখছি আর কি। এটাকে, সরি, এই স্যার বুঝছি। লাইনটা দরকার নাই, এই লাইনটা থেকে আসছে। ওকে, বোঝা গেছে? জি স্যার এখন। এখন এখন এটাকে আমরা ওই যে এই সূত্র মতে এ প্লাস বি এর মডুলাস ইজ লেস দেন ইকুয়াল টু মুড এ মুড বি, তাহলে এটাকে আমরা ভিতরের রাশি যেটা, ঠিক আছে, সেটাকে আলাদা আলাদা স্কোয়ার আকারে দিই। ঠিক আছে, যেহেতু এই দুইটা সমান, ঠিক আছে, এবং এটা কি আছে, মাইনাস আছে না? দেখো, এ মাইনাস বি হোল স্কোয়ার থেকে এ প্লাস বি হোল স্কোয়ার বড় কিনা, এটা জানা আছে কিনা? এ মাইনাস বি হোল স্কোয়ার থেকে এ প্লাস বি হোল স্কোয়ার বড় হবে না? জি স্যার, বড় হবে। বড় হবে। এখন এখান থেকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি সাজাইতে পারি, সাজাইতে পারি নাকি পারি না? জি স্যার। জি পারি স্যার। স্যার। এখন এখন ওই যে পিথাগোরাসের নিয়ম অনুসারে এই যে হোল স্কয়ার যেটা আছে না, সেটাকে পৃথক পৃথক হোল স্কয়ারের অসমতা আকারে প্রকাশ করতে পারি। এটা হচ্ছে আমরা ইনার প্রোডাক্টের পিথাগোরাসের সূত্র, এটা আমরা পড়ি নাই, কিন্তু পরীক্ষার কাজে এই যে এইখানে শুধু ব্যবহার করা হচ্ছে। তার মানে কি হবে, এখানে আমাদের জেড এম মাইনাস জেড এন এর হোল স্কয়ার ইজ লেস দেন ইকুয়াল টু হলে ভিতরেরটার স্কয়ার প্লাস ভিতরের দুইটা আলাদা আলাদা স্কয়ারের নর্ম হবে। আমার কথা বোঝা গেছে? হ্যাঁ, এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র আর কি। এটা ধরো তোমাদের নর্মাল যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার ওই রকম না, এটা হচ্ছে নর্মের পিথাগোরাসের সূত্র। ভিতরের হোল স্কোয়ার থাকলে লেস দেন ইকুয়াল টু দিয়ে আলাদা আলাদা স্কোয়ার দেওয়া যায়। ওকে, তাহলে এখন খেয়াল করো, এই যে জেডেন, সে কি, কোসি অনুক্রম। আমরা তো আগেই বলছি জেডেন হচ্ছে কি, কোসি অনুক্রম। এই যে এটা হচ্ছে একটা কোসি অনুক্রম। তাহলে কোসি অনুক্রম হলে কি হয়, কোসি অনুক্রম হলে তারা অসীমে একজন আরেকজন বিন্দুর দিকে ধাবিত হয়। তাহলে আমরা কি, এই যে এক্স এম মাইনাস এক্স এন এর নর্ম কার দিকে ধাবিত হবে, শূন্যর দিকে ধাবিত হবে। কখন, এন এবং এম যখন অসীম দিকে যাবে। ঠিক একই রকম ওয়াই এম এবং ওয়াই এন এর নর্ম কার দিকে ধাবিত হবে, জিরোর দিকে ধাবিত হবে যখন এন এবং এম অসীম দেখায়। ঠিক আছে, তাহলে আমরা এই দুইটা যেহেতু অসীমের দিকে দেখায়, এই দুইটা যেহেতু অসীমের দিকে দেখায়, তাহলে আমরা বলতে পারি যে এই দুইটা যুগ বিয়োগ, এই বর্গের যুগ মিলেই তো জেড, এই দুইটার বর্গ মিলেই কত, জেড না? দেখ, এই যে এইটা এবং এইটা মিলেই কি হয়, জেড এর আকার আসে। তাহলে এই দুইজন যদি জিরোর দিকে ধাবিত হয়, তাহলে আমরা বলতে পারি যে জেড এম মাইনাস জেড এন এর নর্ম এর স্কোয়ার সে কার দিকে ধাবিত হবে, জিরোর দিকে ধাবিত হবে। কখন, এন এবং এম যখন ইনফিনিটির দিকে ধাবিত হবে। এটা বলা যায় কিনা দেখো, এটা কি বলা যায়? জি জি স্যার। স্যার। ওকে, তাহলে আমরা এই লাইনটাই লিখছি। এই যে দেখো, জেড এম, জেড এম, জেড এম, জেড এন এর নর্মের স্কয়ার টেন্স টু জিরো যখন হতো, কারণ এরা এক্স এরটা জিরোর দিকে ধাবিত হয়, ওয়াই এরটা জিরোর দিকে ধাবিত হলে জেড এরটাও জিরোর দিকে ধাবিত হবে। সেটা যেহেতু এক্স এন এবং ওয়াই এন হচ্ছে কোসি অনুক্রম, ঠিক আছে, তাহলে তারা কি, কোসি অনুক্রম মানে কি, তারা অভিসারী, তারা আবার কি, উপজগৎ।
তাহলে তাদেরকে কি বলা যায়? সম্পূর্ণ বলা যায়। যারা কি হয়, অভিসারী হয়, তাদেরকে সম্পূর্ণ বলা যাবে নাকি যাবে না? জি স্যার। ওকে, যাবে তাহলে স্যার। এম এন সম্পূর্ণ হবে। এম এন যেহেতু সম্পূর্ণ, এম এন এর যোগফল কে? জেড না? এম জি এন এর স্যার। যোগফল কি? জেড। তাহলে জেড কে আমরা এই যে লিমিটের আকারে লিখতে পারি, এবং সেখানে বলবো যে এক্স ওয়াই যেহেতু এম এন এর সদস্য, তারা যদি সম্পূর্ণ হয়, এক্স এবং ওয়াই মিলে জেড তৈরি হয়, জেডও হচ্ছে সম্পূর্ণ হবে। আর সম্পূর্ণ মানেই হচ্ছে আবদ্ধ। ঠিক আছে? সম্পূর্ণ জগতই হচ্ছে কি? আবদ্ধ। তাহলে আমাকে এখানে দেখানোর কি ছিল? এম এন আবদ্ধ দেখানোর কথা ছিল, আমরা এম এন কে আবদ্ধ দেখাইছি। এই হচ্ছে এই অংশের প্রমাণ। এই প্রমাণটাই কারো কোনো আর জানার বাকি আছে কিনা? কোনো লাইন কোথাও কোনো সমস্যা আমার থাকলে আবার বলো, আমি ওই জায়গাটা ক্লিয়ার করে দিব। স্যার ইনফিনিটি যে হয়েছে ওই জায়গাটা একটু যদি বলতেন। আচ্ছা শুনো, কোসি অনুক্রম কাকে বলে? কোসি অনুক্রম হচ্ছে একটা সিকোয়েন্সের, ধরো দুইটা পদ, একটা নির্দিষ্ট সংখ্যার পরে দুইটা পদ যদি একটা নির্দিষ্ট বিন্দুর দিকে ধাবিত হয়, তখন সেই অনুক্রমকে বলা হয় কোসি অনুক্রম। আমরা কোসি অনুক্রম যখন রিয়েল অ্যানালাইসিস পড়ছি, তখন কোসি অনুক্রম হচ্ছে, মনে করো তোমার কাছে 1000টা পদ আছে, ওকে, 500টা পদের পরে বা 700টা পদের পরে বাকি যে 300টা পদ আছে তারা একটা নির্দিষ্ট বিন্দুর দিকে ধাবিত হয়, তখন সেইটা লেখার নিয়ম হচ্ছে এরকম। যেমন ধরো এক্স এম মাইনাস, সরি, এক্স এম এক্স এম মাইনাস এক্স এন ইজ, রিয়েলের ক্ষেত্রে পড়ার নিয়ম হচ্ছে লেস দেন এপসিলন, যেখানে এন এবং এম একটা নির্দিষ্ট সংখ্যা হতে বড়। ওকে, এই নির্দিষ্ট সংখ্যাটা হয়তো বা 700, যারা আমি ধরছিলাম কত, 1000টা পদ আছে, 700টার পরে তারা একটা বিন্দুর দিকে ধাবিত হয়, তাহলে এম এন তারা কি হবে? 700 থেকে বড় হবে। ঠিক আছে? এখন আমার এখানে খেয়াল করো, আমার এখানে আমি কি বলছি? এম হচ্ছে এম এবং এন, ঠিক আছে? এম এবং এন এর মিলে কি তৈরি হয়? জেড তৈরি হয়েছে। এই জেড হচ্ছে কি? অভিসারী, কোসি অনুক্রম। জেড হচ্ছে কি? কোসি অনুক্রম। জেড যেহেতু কোসি অনুক্রম, তাহলে জেড এর দুইটা উপাদান, জেড এম মাইনাস জেড এন, এর নর্ম লেস দেন, ঠিক আছে, এরা লেস দেন এপসিলন হবে, অর্থাৎ লিমিট এন, অর্থাৎ জেড এন টেন্স টু জেড হবে যখন এন এবং এম অসীমের দিকে ধাবিত হয়। এটাকে লিমিটে লিখলে এইভাবে লিখতে হয় আর, ঠিক আছে? এখন যেহেতু জেড হচ্ছে কোসি, তাহলে কোসি হলে কি? জেড এন যেহেতু কোসি, জেড এন কার দিকে ধাবিত হচ্ছে? জেড এর দিকে ধাবিত হচ্ছে নাকি? এখন দেখো, জেড এন এর সদস্যকে আমরা কিভাবে লিখছি? জেড এন এর সদস্যকে আমরা লিখছি এক্স এন প্লাস ওয়াই এন, নাকি? তাহলে জেড এম এর সদস্য তাদেরকে আমরা কিভাবে লিখবো? এরা হচ্ছে জেড এন। তাহলে জেড এম এর সদস্য কারা? এক্স এম প্লাস ওয়াই এম। তাহলে তাদের যে ডিফারেন্স কত? কোসি অনুক্রম হইলে তো সে এইভাবে লিখা লিখা যায় নাকি? এইভাবে লেখা যায় না? ওইটাকে আমরা ভেঙে এই দুইটার মাধ্যমে লিখলে এইভাবে লিখবো। বুঝছো? এবং তারা অসীমের, এটা হচ্ছে খুব ছোট একটা সংখ্যা। এখন অসীমে যখন যাবে তখন পরিমাণটা এত কমতে থাকবে, তখন তারা কার দিকে ধাবিত হবে? জিরোর দিকে ধাবিত হবে। আমার কথা হচ্ছে, আমি ওইটা ধরছি, আমি 700টা ধরছি, আমি যদি আরো বেশি ধরতাম এবং তাদের ডিফারেন্সটা তখন কি হতো? খুব অল্প হতো, তখন তাদের ডিফারেন্স কি বলতাম? জিরোর দিকে ধাবিত হয়। আমার কথা বুঝছো? মনে করো এইখানে আছে ওয়াই এম, এইখানে আছে ওয়াই এন, তারা যদি খুব কাছাকাছি থাকে তাদের ডিফারেন্স কি হবে? তাদের ডিফারেন্স খুব অল্প হবে, এবং সেটা কার দিকে ধাবিত হবে? জিরোর দিকে ধাবিত হবে। এখন দুইজন যেহেতু খুব কাছাকাছি, তার মানে কি তারা একটা বিন্দুর দিকে অভিসারী হইলে তো কাছাকাছি হবে। আমার কথা বোঝা গেছে? সেই কারণে জি আমরা স্যার। এই লাইনটুকু লিখতেছি। এবং এটা আসছে থেকে? এটা আসছে দেখো উপরের লাইনটা থেকে। উপরে কি আছে? উপরে তো আমরা বলছি যে জেড জিরোর দিকে ধাবিত হয়। আমরা কি বলছি? জেড হচ্ছে কার দিকে ধাবিত হচ্ছে? জেড হচ্ছে জিরোর দিকে জিরো। ধাবিত হয়। এখন জেড যেহেতু জিরোর দিকে ধাবিত হচ্ছে, জেড যেহেতু জিরোর দিকে ধাবিত হচ্ছে, জেড এর অংশ কয়টা? দুইটা।
কি কি? একটা এক্স এর অংশ আর একটা হচ্ছে ওয়াই এর অংশ। জেড যেহেতু জিরোর দিকে ধাবিত হয়, তাহলে তার অংশগুলো, এক্স অংশ সেও জিরোর দিকে ধাবিত হবে, ওয়াই এর অংশটিও জিরোর দিকে ধাবিত হবে, সেই কথাটা এখানে লিখছি। আমার কথা বোঝা গেছে? এখন জেড জিরোর দিকে ধাবিত হবে কখন? যখন এম এন ইনফিনিটির দিকে। তাইলে এক্স জিরোর দিকে, এক্স এর টার্ম জিরোর দিকে ধাবিত হবে যখন এম এন ইনফিনিটি হবে। ওয়াই জিরোর দিকে ধাবিত হবে কখন? এম এন ইনফিনিটি হবে। এই কথাটাই লেখা হয়েছে এখানে, বুঝছো? এবং তারা যদি জিরোর দিকে ধাবিত হয়, তারা কি হবে? তারা কোসি অনুক্রম হবে। কে হচ্ছে? এক্স জিরোর দিকে ধাবিত হচ্ছে, তাহলে এক্স এর সিকোয়েন্স কোসি অনুক্রম হবে, ওয়াই এর সিকোয়েন্স কোসি অনুক্রম হবে। বুঝা গেছে? আর যারা কোসি অনুক্রম তারা কি? অভিসারী। আর অভিসারী হইলে তারা কি হবে? তারা হবে সম্পূর্ণ। তাইলে কে সম্পূর্ণ? এক্স সম্পূর্ণ, আর একটা হচ্ছে ওয়াই সম্পূর্ণ। এক্স সম্পূর্ণ মানে কি? এক্স এর একটা লিমিট থাকবে, লিমিট থাকলেই তো অভিসারী। অভিসারী হইলে সম্পূর্ণ, তাইলে যে সে যেহেতু সম্পূর্ণ, তাহলে তার একটা লিমিট থাকবে, ওয়াই এরও একটা লিমিট থাকবে। আমার কথা বোঝা গেছে? তাহলে তাদের যোগফলের একটা লিমিট থাকবে। এক্স ওয়াই যে কার সদস্য? এম এন এর সদস্য। তাইলে এক্স ওয়াই মানে কত? জেড, জেড এরও একটা লিমিট থাকবে, তাইলে এম এন আবদ্ধ। এটা বলা হয়েছে। এতটুকু ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, তাহলে আমরা পরের প্রশ্নটাই যাব। স্যার ক্লাসটা রেকর্ড হচ্ছে না স্যার? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। এটা শেষ জি হইলেই স্যার। দিয়ে দিব গ্রুপে। ওকে, তাইলে পরের প্রশ্নটা যাও। এইখানে পরের প্রশ্নটা হচ্ছে প্রজেকশন উপপাদ্য। এটাও ইম্পর্টেন্ট, এটা তোমাদের এবার বড় প্রশ্নে আসবে, নিশ্চিত থাকো। ঠিক আছে? প্রজেকশন থিওরম, অথবা এইভাবে লিখে আসতে পারে। হ্যাঁ, প্রজেকশন থিওরম আসবে অথবা এরকম লিখে আসবে। ঠিক আছে? দেখো কি বলছে। এক্স হচ্ছে একটা হিলবার্ট জগৎ, যেটা আবদ্ধ যুগাশ্রয়ী, মানে ভেক্টর জগৎ আর কি। ঠিক আছে? এর একটা উপজগৎ এম। তাইলে এক্স ইকুয়াল টু এম ডিরেক্ট সাম এম এর অর্থগোনাল। অর্থাৎ এক্স কে এম উপজগৎ এবং তার অর্থগোনাল উপজগতের ডিরেক্ট সাম আকারে প্রকাশ করা যাবে, এই হচ্ছে কথা। ঠিক আছে? তাহলে আমরা, যেহেতু এম হিলবার্ট জগৎ এক্স এর একটি ভেক্টর উপজগৎ, কাজেই এম অর্থগোনাল এক্স এর একটি উপজগৎ হবে। ঠিক আছে? এম যেহেতু উপজগৎ কার? এক্স এর, তাইলে এম এর যে অর্থগোনাল সেট সেও এক্স এর উপজগৎ হবে। প্রথম কথা। ওকে, তাহলে আমাদের প্রথমে দেখাতে হবে এক্স সমান কে? এম প্লাস এম এর অর্থগোনাল। প্রথমে সাধারণ যুগ, সাধারণ যুগ দেখানোর পরে আমরা কি যাব? ডিরেক্ট সামে যাব। ডিরেক্ট সাম, সাধারণ যুগ আগে শেষ করি, এরপর ডিরেক্ট সাম আসতেছি। ডিরেক্ট সাম হচ্ছে আমাদের কি, এইখানকার একটা উপাদান দিয়ে দুইজনের সমষ্টি আকারে দেখানো যদি যায়, তাহলে তাকে বলা হয় ডিরেক্ট সাম। তাহলে প্রথমে সাধারণ সাম, ঠিক আছে, মানে অর্থগোনাল সাম যাকে বলে। তাহলে আমি প্রথমে ধরলাম কি, যে তাদেরকে এক্স কে তাদের দুইটা সেটের যোগফল আকারে দেখানো যায় না। প্রথমে আমি ধরলাম যে, ধরি তাদেরকে যোগফল আকারে দেখানো যায় না। ঠিক আছে? তাহলে ধরি তাদেরকে যোগফল আকারে দেখানো যায় না। যেহেতু দেখানো যায় না, তাহলে সেটা কি হবে? প্রকৃত উপজগৎ হবে। প্রকৃত উপজগৎ মানে কি? উপজগৎ সাবসেট, সাবসেট, প্রপার সাবসেট, ইমপ্রপার সাবসেট কাকে বলে জানা আছে? মনে করো এ আর বি। ধরো এ সেটে 5টা উপাদান আছে, বি সেটে যদি, ধরো এ সেটে আমি উপাদান উদাহরণ দিয়ে বুঝাই, 1 2 3 4 আছে। বি সেটে 1 2 3 4 যদি 4 জনই থাকে, তাহলে এ আর বি সমান, সমান না? সমান নাকি সমান না? জি স্যার। এবং এটাকে বলা জি হয়, স্যার। এটাকে বি কে আমি যদি উপসেট বিবেচনা করি, তাহলে বি ইজ এ ইমপ্রপার সাবসেট অফ এ। এটা হচ্ছে অপ্রকৃত উপসেট। আর যদি বি তে উপাদান মনে করো 1 2 3, তিনটা যদি থাকতো, তাহলে আমরা কি লিখতাম? বি ইজ এ প্রপার সাবসেট অফ এ, তখন আমরা এইভাবে লিখতাম।
মানে কোন সেটের সাথে সমান সংখ্যক উপাদান যদি থাকে তাহলে তখন হবে ইমপ্রপার সাবসেট, অপ্রকৃত উপসেট। আর যদি কম সংখ্যক থাকে তাহলে তাকে বলা হয় প্রকৃত উপসেট। এখন দেখো, এক্স কে তাদের সমষ্টি আকারে লেখা যায় না। লেখা যাচ্ছে না মানে কি? কম হইলেই তো লেখা যাবে না, নাইলে কি লেখা যাইতো? নাইলে লেখা যাইতো, মনে করো এখানে আছে 9টা, এখানে আছে 12টা, তাহলে কি লেখা যাবে? এখানে 12টা থাকলেই লেখা যাইতো। আমার কথা বোঝা গেছে? তা আমি ধরলাম যে লেখা যাচ্ছে না। লেখা যাচ্ছে না মানে কি? লেখা যাচ্ছে না মানে এম প্লাস এম অর্থগোনালে এক্স এর থেকে কম উপাদান আছে, সেজন্য লেখা যায় না। আমার কথা বোঝা গেছে? আর কম থাকাকে আমরা কি বলি? প্রকৃত বলি। আমার কথা বোঝা গেছে? এই যে কম থাকলে প্রকৃত, কম থাকলে প্রকৃত, আর সমান থাকলে অপকৃত। এতটুকু ক্লিয়ার কিনা দেখো। জি স্যার। জি প্রকৃত স্যার। আর অপকৃত দুইটা জিনিস আগে ক্লিয়ার হইতে হবে। কখন প্রকৃত হবে আর কখন অপকৃত হবে, এই দুইটা জিনিস আগে ক্লিয়ার হইতে হবে। এটা ক্লিয়ার কিনা দেখো। জি স্যার। ওকে। তাহলে আমি প্রথমে ধরলাম যে লেখা, আমাদের প্রমাণ করতে হবে লেখা যাবে, কিন্তু আমি ধরলাম যে না, লেখা যাবে না প্রথমে ধরি। আর যদি এটা গিয়ে না মিলে পরে বলবো যে না, আমরা ধরাটা ভুল ছিল, আসলে লেখা যায়। এই হচ্ছে কথা। তো আমি ধরলাম কি, যে লেখা যাচ্ছে না। লেখা যাচ্ছে না মানেই হচ্ছে কি, কম আছে। আর কম থাকাকে আমরা কি বলবো? প্রকৃত বলবো। কম উপাদান থাকাকে আমরা কি বলবো? প্রকৃত বলবো। এখন আমি ইউ একটা উপাদান নিলাম, যে কার সদস্য? এম প্লাস এম অর্থগোনালের সদস্য। তাহলে আমরা ইউ এর সাথে, ইউ এর সাথে ইম হচ্ছে একটা অশূন্য ভেক্টর, ঠিক আছে? অশূন্য ভেক্টর, সরি, ইউ হচ্ছে একটা অশূন্য ভেক্টর এবং সে এম এর উপর লম্ব, এটার উপর লম্ব। সে কার উপর লম্ব? সে হচ্ছে এম, এম অর্থগোনালের উপর লম্ব। তার মানে কি, ইউ এবং এক্স প্লাস ওয়াই এর ইনার প্রোডাক্ট করলে কত আসবে? লম্ব হইলে কত আসবে? 0 আসবে না? 0। আসবে নাকি আসবে না? জি স্যার। মনে করো একটা উপাদান কোন সেটের সাথে যদি লম্ব হয়, ওই সেটের যে কোনো উপাদানের সাথে তার ইনার প্রোডাক্ট হবে 0। এখন দেখো এখানে এক্স এবং ওয়াই কারা? এক্স হচ্ছে এম এর সদস্য, ওয়াই হচ্ছে এম অর্থগোনালের সদস্য। ওকে। এই দুইজন মিলে এম প্লাস এম অর্থগোনাল হয়েছে, এবং তাদের সাথে যেহেতু ইউটা লম্ব, তাহলে কি হবে? তাদের ইনার প্রোডাক্ট কত হবে? 0 হবে। এখন দেখো, আমরা যদি কোনো কারণে ইউ শূন্য হয়ে যায়, তাহলে ওয়াই শূন্য যদি হয়ে যায়, তাহলে ইউ এবং এক্স এর ইনার প্রোডাক্ট কত হবে? 0 হবে। যেখানে এক্স কার সদস্য? এক্স হচ্ছে কার সদস্য? এম এর সদস্য। এখন খেয়াল করো, এক্স এর সাথে ইউ ইনার প্রোডাক্ট করলে 0 পাই। আমরা কি জানি? আমরা জানি যে এক্স এবং ওয়াই এর ইনার প্রোডাক্ট করলে কত হবে বলতো? এক্স এম এর সদস্য, ওয়াই অর্থগোনালের সদস্য যদি হয়, তাহলে তাদের ইনার প্রোডাক্ট সবসময় কি হবে? 0 হবে। এখন আমি ইউ এবং এক্স এর ইনার প্রোডাক্ট 0 পেলাম। এক্স হচ্ছে কার সদস্য? এম এর সদস্য। তো সেখান থেকে বলতে পারি ইউ হচ্ছে কার সদস্য? এম অর্থগোনালের সদস্য। এতটুকু বোঝা গেছে কিনা দেব? এটা বোঝা গেছে কি, নাকি আবার বলা লাগবে? বুঝছি স্যার। ওকে। তাহলে ইউ হচ্ছে এম অর্থগোনালের সদস্য। ওকে। এখন যদি আমি এক্স কে আগে কারে ধরছি? ওয়াই কে 0 ধরছি, এখন এক্স কে 0 ধরো। এক্স কে যদি 0 ধরি, তাহলে আমার আসবে কি? এক্স যদি 0 হয়, আমার তো ছিল ইউ কমা এক্স প্লাস ওয়াই এর অর্থগোনাল সমান 0। এখন এক্স কে 0 ধরছি, তার মানে কি ইউ কমা ওয়াই এর অর্থগোনাল সমান 0। ওয়াই কার সদস্য বলো তো? ওয়াই হচ্ছে এম অর্থগোনালের সদস্য নাকি? তাহলে ইউ কার সদস্য হবে? ইউ হবে এই যে এম এর অর্থগোনালের সদস্য হবে। দেখো, এক্স এর সদস্য এম, তাহলে ইউ হচ্ছে এটার অর্থগোনাল।
এখন ওয়াই কার সদস্য? অর্থগোনালের সদস্য। তাহলে ইউ কত হবে? ডাবল অর্থগোনালের সদস্য হবে কিনা? বুঝছি? বুঝছি না বুঝি নাই? আমি আবার বুঝছি। বলি, বুঝছি না। বুঝো নাই। দেখো, এক্স এবং ওয়াই যদি ইনার প্রোডাক্ট করি, জিরো হয়। এক্স যদি এম এর সদস্য হয়, ওয়াই মাস্ট বি এম অর্থগোনালের সদস্য হবে। আমার কথা বুঝছো? হ্যাঁ। জি দুইজনের স্যার। ইনার প্রোডাক্ট যদি জিরো হয়, তাহলে একজন স্বাভাবিকের সদস্য হলে অপরজন অর্থগোনালের হবে। ওকে। এখন খেয়াল করো, তাহলে এখানে এক্স যেহেতু স্বাভাবিকের সদস্য, ইউ কার সদস্য হচ্ছে? অর্থগোনালের সদস্য। এখন উল্টাটা দেখো, ওয়াই অর্থগোনালের যদি সদস্য হয়, তাইলে ইউটা কার সদস্য হবে? আমার নিয়ম কি, যে যাকে ধরি তার অপরজন হয় অর্থগোনাল। মনে করো এক্স কে ধরছিলাম, তখন ওয়াই হয় কি? অর্থগোনাল, নাকি? তার মানে আমরা একজনকে যদি স্বাভাবিক ধরি, অপরজনকে কি হয়ে যায়? অর্থগোনাল হয়ে যায়। তাহলে এখন মনে করো এই অর্থগোনালকেই তুমি স্বাভাবিক মনে করো, তাইলে তার উল্টাটা কি হবে বলো তো? এম ডবল অর্থগোনালের অর্থ। আবার ডাবল অর্থগোনাল হবে কিনা? জি স্যার। ওকে। ডাবল অর্থগোনাল যদি হয়, তাহলে খেয়াল করো, ইউ কার সদস্য? ইউ এম অর্থগোনালের সদস্য, এক নম্বরে পাইছি। এখন ইউ পাইলাম কার সদস্য? ডাবল অর্থগোনালের সদস্য। তাইলে ইউ সদস্য। বিলংস টু, দুইজনের আছে, তার মানে ইউ অর্থগোনাল ইন্টারসেকশন ডাবল অর্থগোনালের সদস্য বলা যাবে। জি স্যার। তার মানে ইউ বিলংস টু জিরো বলা যাবে কিনা? কারণ আমরা জানি যে দুইজন যদি লম্ব হয়, তাহলে তাদের ইন্টারসেকশন কি হয়? শূন্য হয়। জিরো। শূন্য হয়। তাহলে ইউ শূন্য হয়ে গেছে। কিন্তু আমি তো আগেই বলছি যে ইউ শূন্য নয়। আমি আগেই বলছি না ইউ শূন্য নয়, কিন্তু এখানে আসছি ইউ শূন্য, যা প্রস্তাবনা বিরোধী। তার মানে কি, আমরা এই পুরা সিচুয়েশনটা পাইছি কিভাবে? এই যে এটা ধরে, মানে প্রকাশ করা যায় না ধরে। তাহলে আমাদের উচিত হবে যে না, প্রকাশ করা যায় না, না প্রকাশ করা যায়। আমার কথা বোঝা গেছে? জি স্যার। তো প্রকাশ করা যায় এই যে, তাইলে আমরা বলতে পারি যে এক্স ইকুয়াল টু এম প্লাস এম অর্থগোনাল। এখন আমরা দেখাবো তাকে কি আকারে দেখা যায়, ডিরেক্ট সাম আকারে লেখা যায় কিনা। এখন আমরা এটা দেখাবো। আমরা প্রথমে স্বাভাবিক যোগ করা যায় কিনা সেইটা দেখলাম, এখন এরপরে দেখবো যে ডিরেক্ট সাম করা যায় কিনা। ডিরেক্ট সামের শর্ত কি বলতো? ডিরেক্ট সামের শর্ত কি? এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস জেড একটি এক্স সম্পর্ক। ইকুয়াল টু ওয়াই প্লাস জেড। মনে করো যে কোনো একটা উপাদানকে তার দুইটা উপসেটের যোগ আকারে যদি প্রকাশ করা যায়। ওকে। মনে করো এক্স এর দুইটা উপসেট থাকলো ওয়াই এবং জেড। ঠিক আছে। মনে করো তোমার কাছে এক্স আছে, এক্স একটা বড় সেট, তার দুইটা সাবসেট মনে করো ওয়াই এবং জেড। তাহলে এক্স এর উপাদানকে আমরা স্মল এক্স দিলাম, আর ওয়াই এর উপাদানকে স্মল ওয়াই, জেড এর উপাদানকে স্মল জেড দিলাম। তাহলে ওয়াই প্লাস জেড, মানে যোগ আকারে যদি প্রকাশ করা যায় সবাইকে, তখন তাকে বলা হয় অনন্য উপায়ে। অনন্য উপায়ে যদি প্রকাশ করা যায়, একটি মাত্র উপায়ে প্রকাশ করা যদি যায়, তাহলে তখন হবে ডিরেক্ট সাম। তো আমরা একটু আগে দেখছি যে এটি দেখাতে হবে যে যে কোনো এক্স বিলংস টু এক্স, ওয়াই বিলংস টু এম এবং জেড বিলংস টু এম অর্থগোনালের জন্য এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস জেড সম্পর্কটি অনন্য ধরি সম্ভব হয়। আমি আরেকটা ধরলাম, এক্স কে দুইজনের প্রকাশ করা যায়, একজন ওয়াই প্লাস জেড আকারে, আরেকটা হচ্ছে ওয়াই ওয়াই প্রাইম প্লাস জেড প্রাইম আকারে। তাহলে এক্স, এইখানেও এক্স আছে আর এইখানেও এক্স আছে, তাহলে দুইটা এক্স সমান। তাহলে সমান হলে আমরা কি লিখতে পারি? সমান হলে আমরা লিখতে পারি এই যে এই লাইনটা লিখতে পারি। পারি কিনা দেখো তো, এই লাইনটা বুঝছো কিনা? যেহেতু আমরা পেয়েছি এক্স ইকুয়াল টু কত, ওয়াই প্লাস জেড, আরেকবার পেয়েছি এক্স ইকুয়াল টু ওয়াই প্রাইম প্লাস জেড প্রাইম, এখানেও এক্স এখানেও এক্স, তাহলে আমরা কি বলতে পারি? ওয়াই প্লাস জেড ইকুয়াল টু ওয়াই প্রাইম প্লাস জেড প্রাইম লেখা যাবে নাকি যাবে না? যাবে। যাবে তাহলে স্যার। এখান থেকে ওয়াই মাইনাস ওয়াই প্রাইম ইকুয়াল টু আমরা দিতে পারি জেড মাইনাস জেড প্রাইম। দেয়া যাবে? জি স্যার। ওকে। তো এটা দেয়া গেলে দেখো,
এখানে ওয়াই মাইনাস ওয়াই প্রাইম এম এর সদস্য, জেড মাইনাস জেড প্রাইম এম কনজুগেটের সদস্য। কিন্তু আমরা পাইছি যে দুইজন সমান, এখানে পাইছি দুইজন সমান না, তাহলে তাদের ইন্টারসেকশন কি হবে? তাদের ইন্টারসেকশন ফাঁকা সেট আসবে। এই যে দেখো, তাদের ইন্টারসেকশন হচ্ছে ফাঁকা সেট, তার মানে ওয়াই মাইনাস ওয়াই প্রাইম ইকুয়াল টু জিরো, জেড মাইনাস জেড প্রাইম ইকুয়াল টু কত হবে? জিরো আসবে। আর জিরো আসলে কি হয়? ওয়াই সমান ওয়াই প্রাইম এবং জেড সমান জেড প্রাইম। এই ইকুয়ালটা কোনো কাজের না, এটা মিস্টেকলি চলে আসছে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস জেড, অর্থাৎ এক্স কে ওয়াই প্লাস জেড এর ইউনিক আকারে প্রকাশ করা যায়, তাহলে এটা ডিরেক্ট সাম হবে। আমার কথা বোঝা গেছে? जी सर। এই থিওরিটা অবশ্যই অবশ্যই 10 মার্কসের জন্য আসবে, নিশ্চিত থাকো। ওকে, ঠিক আছে, এতটুকু ক্লিয়ার কিনা দেখো। ক্লিয়ার? আমরা কি পরের টপিকতে যাব, নাকি এটা जी আবার सर। বলা লাগবে? এটা বলা লাগবে? জি না স্যার। बुझছি স্যার। এই প্রজেকশন থিওরেম কিন্তু আসবে 10 মার্কসের জন্য, নিশ্চিত থাকো। আমাদের হচ্ছে কি, হিলবার্ট স্পেস থেকে দুইটা বড় প্রশ্ন থাকবে, প্রথম চ্যাপ্টার থেকে একটা বড় প্রশ্ন, শেষ চ্যাপ্টার থেকে একটা বড় প্রশ্ন, চারটা বড় প্রশ্ন থাকবে। আমরা প্রথম চ্যাপ্টার থেকে কোন বড় প্রশ্নটা আসবে সেটাও কিন্তু বলে দিছিলাম, ঠিক আছে? ওই যে কোশ্চেন সেটের যেটা, ঠিক আছে, বিভাজন গ্রুপের যেটা একটা ছিল বড় যে থিওরি, ওইটা আসবে বড় প্রশ্ন হিসেবে। এটা বড় প্রশ্ন হিসেবে আসবে। এখান থেকে আরেকটা আসবে, এটা উপরের গুলা থেকে যে পড়াইছি এখান থেকে থাকবে, ঠিক আছে? আহ কারেন্ট চলে গেছে, আজকে আর পড়াইতে পারতেছি না। ঠিক আছে, আজকে এখানেই থাকে, শেষ দিয়ে দেই। जी सर। जी তাহলে सर। এই চ্যাপ্টারে কিন্তু আরেকটা থিওরি থাকলো, এবং পরের চ্যাপ্টার আমরা আগামী ক্লাস থেকে শুরু করে দিব, ঠিক আছে?